আচ্ছা, আমরা তাহলে ডিসকাস করেছিলাম কি রকম, যে we have a system in general defined by number of particles, volume and the total energy. যদি statistical mechanics আমরা পড়ি, in that case we have to assume that number of particles and the volume, this should be very large. But question তাহলে এখানে ছিল, if the particle number is very low, suppose it is one single particle system, then আমি কি তখন স্ট্যাট মেক করতে পারবো না? এই একটা কোশ্চেন কিন্তু আমি রেখেছিলাম, ঠিক আছে? এনিওয়ে, আমাদের পরের কাজটা কি ছিল, যে টু স্টাডি দ্য এক্সটার্নাল প্রপার্টিজ, আমাকে তো ইন্টারনাল প্রপার্টির সঙ্গে লিঙ্ক করতে হবে। বাট দ্য বেসিক অ্যাজাম্পশন ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দ্যাট ইউ নিড নট টু টেক দ্য ইন্ডিভিজুয়াল এফেক্ট, ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাভারেজ থিং। সবার অ্যাভারেজ নিয়ে কাজ করবো, তাই? ঠিক আছে। আমরা কোন কোয়ান্টিটিটাকে পিক আপ করেছিলাম? The first quantity we have picked up was energy. Because energy is a dynamical mechanical quantity, mechanics করছি, and obviously it is a scalar quantity. পিক করার পর আমরা কি করলাম? We divide the whole energy spectrum of the system into different groups. এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, হ্যাঁ, আবার এরকম গ্রুপ। এই গ্রুপগুলো আমরা নাম দিয়েছিলাম কি? এনার্জি লেভেলস। আর কোন বেসিসে আমরা গ্রুপিং গুলো করেছিলাম? যে উই গ্রুপ দ্য, ইন দিস ওয়ে উই গ্রুপ দ্য সিস্টেম অ্যাজিউমিং দ্যাট আমরা সেই পার্টিকেল গুলোকে এক একটা গ্রুপে রাখবো, হুইচ পার্টিকেলস হ্যাভ, তাদের হচ্ছে এনার্জি গুলো কাছাকাছি থাকে। হ্যাঁ, কাছাকাছি এনার্জি গুলোকে। ধরো এখানে আমি মনে করে রেখেছি হচ্ছে 1 জুল, 2 জুল আর 3 জুল, আবার এখানে মনে করে রেখেছি হচ্ছে 6, 7 আর 8 জুল, এরকম করে করে। কেন এটা করতে যাচ্ছি? কারণ তখন আর ইন্ডিভিজুয়ালের কথা না বলে আমি তো বলতে পারি 1 জুল, 2 জুল আর 3 জুল নেই, তার বদলে কে আছে? তাদের অ্যাভারেজটা আছে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ধরো তুমি দুটো করে ধরো তুমি এখানে দুটো পার্টিকেল রেখেছো, 1 আর 2 জুলের, কিন্তু আমি আর 1 আর 2 এর কথা বলবো না, তার বদলে বলবো যে এখানে তাদের এনার্জিটা হচ্ছে 1.5 জুল। আবার ধরো এখানে তুমি 7 জুল আর 8 জুলকে রেখেছো, বা আর একটু অন্য ভ্যালু বলি, তাহলে অ্যাভারেজ করতে সুবিধা হবে। একটা ভ্যালু তুমি চুজ করে নাও, ঠিকই তো, 7, 8 করলে তো হাফ কত? 7.5 জুল। তার মানে ইন্ডিভিজুয়াল এনার্জি we need not have to consider. Now we just have to consider the average value of the assemble of the particles in individual energy level. তার মানে যেই তুমি তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিলে, তারা কিন্তু ভুলে গেছে তাদের এনার্জি কত ছিল। তারা এখন তাদের পিঠের মধ্যে ওই ট্যাগলাইন নিয়ে ঢুকলো যে আমার এভারেজ এনার্জি গুলো হচ্ছে, আমার এনার্জি গুলো হচ্ছে এভারেজ, এই ভ্যালুটাই। ওর 1 জুলও নেই, 2 জুলও নেই, দুজন মিলে ভাবলো আমাদের তো এনার্জি গুলো সেম, 1.5 জুল। ঠিক আছে? ধরো তুমি এখানে N1 পার্টিকেল ঢুকিয়েছো, এখানে N2 পার্টিকেল, এরকম করতে করতে ধরো এটা ith লেভেল Ni পার্টিকেল, এটার এভারেজ এনার্জি, এগুলো এভারেজ কিন্তু লিখছি EI, এখানে ধরো E2, এটা হচ্ছে E1। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে টোটাল পার্টিকেল নাম্বারটা আমরা লিখবো এইভাবে, সামসন ওভার Ni। হ্যাঁ, আর এনার্জিটাকে আমরা লিখবো হচ্ছে এই দুটো কন্ডিশন উই হ্যাভ টু স্যাটিসফাই এট অল দ্য টাইম। ভি তো ফিক্সড হয়ে বসে গেছে। এবার যে মোমেন্টে আমি এই ডিস্ট্রিবিউশনটা করলাম, ইট ইজ এ ডিস্ট্রিবিউশন, তার মানে তুমি এই ডিস্ট্রিবিউশনটাকে আবার লিখবে হচ্ছে এইভাবে। এটা লেখার টেকনিক, এটা সিম্বল। এই লেখাটার মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি তুমি যেটা করো সেটা হচ্ছে এই জিনিসটা। তার মানে লোকে যারা স্ট্যাটমেক জানে, বা সায়েন্টিস্টরা যারা জানে, বা ফিজিসিস্টরা জানে, যারা শুধু স্ট্যাটমেক পড়াশোনা করে, তারা এই সিম্বল দেখলেই বুঝতে পারবে, ও দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন দ্যাট ক্যান ইউ অবজার্ভ ফ্রম দ্য আউটসাইড। তুমি দেখতে পাচ্ছ চোখে। এইভাবে তারা ক্লাসরুম গুলোর মধ্যে কতগুলো স্টুডেন্ট বসে আছে, কারা কারা বসে আছে তুমি জানো না, তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। So at the moment when you distribute the systems in different energy levels according to their average energy value, you get a set of numbers like this, and you say this set will define কি একটা macro state.
ঠিক আছে? হুম। এবার কি বলো, না স্যার আমি এইভাবে ডিস্ট্রিবিউট করবো না, আমি অন্যভাবে করবো। কিরকম? তুমি করেছিলাম কি, আমি দুটো করে রেখেছিলাম, এখানে 1 জুল 2 জুল ছিল, হুম। এখানে 3 জুল 4 জুল ছিল, দুজন দুজন করে করেছিলাম। তা বললো স্যার না, আমি এই কন্ডিশন গুলোকে সেম রাখবো, কিন্তু ওই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে চেঞ্জ করবো। কিরকম করবো? যে আমি এবার থেকে 3টে করে রাখবো। 1 2 3 জুল এখানে, 4 5 6 জুল এখানে, 7 8 9 জুল থার্ডটায়, এভাবে চলবে। তাও করতে পারি, হুম। তাও হ্যাঁ। তো করতে পারি। হুম। তখন অ্যাভারেজ গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন 1 2 আর 3 এর অ্যাভারেজ করে করতে হবে। 1.6 হবে, 3 আর 2 5 আর 1 6, তাহলে কত হলো বা অ্যাভারেজ? আচ্ছা আচ্ছা। হুম। 2 জুল। হ্যাঁ, অ্যাভারেজটা ওটা ভালো হলো না, কিন্তু এই দুটো কন্ডিশন হ্যাঁ। তখনও দেখা যাবে করছে, বিকজ such a হুম। huge particles and such a huge number of volume in the system has, that these two conditions upon the distribution of this, it remains same. আমার মাথায় শুধু এই দুটো কন্ডিশনই কিন্তু ঘুরবে, এইটা কনস্ট্যান্ট কন্ডিশন। তার মানে তখন এই ডিস্ট্রিবিউশন সেটটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে, আমি এইভাবে লিখবো ni ড্যাশ, তার মানে এগুলো সব এখন ড্যাশ ড্যাশ করে হয়ে গেছে নতুন একটা ডিস্ট্রিবিউশন। হুম। তার মানে এই নাম্বার অফ সিস্টেম, এটা এখানে এখন ড্যাশ দিয়ে লিখবো, ni ড্যাশ সামেশন করলে পরে পাবো হচ্ছে n, আর ni ড্যাশ ei ড্যাশ করলে পাবো হচ্ছে e। তার মানে এখন সব প্রাইম হয়ে গেছে, নতুন একটা ডিস্ট্রিবিউশন। তার মানে তখন এই যে এখন সেটটা আমি লিখলাম, তখন এটা দিয়ে তুমি পাবে নতুন একটা আরেকটা ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যেটা এক্সাম্পল নিয়েছিলাম, যে আমার কাছে দুটো ক্লাসরুম আছে আর 3 জন স্টুডেন্ট আছে, আমি এরকম একটা ডিস্ট্রিবিউশনের কথা ভাবতেই পারি, এটা একটা ক্লাসরুম, এটা একটা ক্লাসরুম। আমি ভেবেছি এইভাবে যে এখানে 2 জন আর এখানে 1 জন আছে। আবার কেউ ভাবলো না স্যার এখানে 1 জন এখানে 2 জন আছে, তাহলে এইভাবেও কেউ বুঝতে পারে ব্যাপারটাকে, রিয়েলাইজ করতে পারে, আবার এইভাবেও কেউ রিয়েলাইজ। ইচ অফ দ্য রিয়েলাইজেশন কিন্তু তোমাকে একটা জিনিস কন্ডিশনকে সেম রাখছে, কি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, 3 জন আছে। 3 জন। ঠিক আছে? তাহলে আন্ডার দিস কন্ডিশন তুমি বলবে 2,1 তোমাকে একটা ডিস্ট্রিবিউশন সেট দিচ্ছে, আর 1,2 ও তোমাকে একটা ডিস্ট্রিবিউশন সেট দিচ্ছে। টেকনিক্যালি ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এটাকে তোমাকে বলা হবে 2,1 টাকেও বলা হবে একটা ম্যাক্রো স্টেট, 1,2 টাকেও বলা হবে আর একটা ম্যাক্রো স্টেট। সবগুলোই কিন্তু একটা করে ম্যাক্রো স্টেট। ঠিক আছে? হ্যাঁ। এইটা যখন করলাম, ঠিক আছে, আমি তো বাইরে থেকে না হয় এটা বুঝতে পারলাম। এবার দেখো, যে মোমেন্টে আমি আবার একটু এই জায়গাটা মুছছি, যে মোমেন্টে ছবিটাও একটু মুছলাম, আবার আঁকলাম ছবিটা, এরকম দুটো লেভেল ধরো আছে, আর এটা হচ্ছে ith লেভেল, এটা হচ্ছে 1 আর 2। এবার যখনই এই পার্টিকেল গুলো এই ফার্স্ট লেভেলটায় ঢুকলো, ও তো ভুলে গেছে ওই পার্টিকেল গুলো তাদের ইন্ডিভিজুয়াল এনার্জি কি ছিল, তাই না? তারা তো ভুলে গেছে তারা কি নিয়ে ঢুকেছে, অ্যাভারেজ এনার্জি নিয়ে। দে লস্ট, তাদের মেমোরি লস্ট হয়ে গেছে, কিছু জানে না সে এখন। কিন্তু এনার্জিটা তো লস্ট হয়ে যায়নি। অর্থাৎ ও যখন এই ক্লাসরুমটায় ঢুকবে তখন দেখবে যে কতগুলো বেঞ্চ কিন্তু ওখানে বসে আছে। যে বেঞ্চগুলো কি, যে বেঞ্চগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেসিবল এনার্জি ভ্যালুস টু দিস নাম্বার অফ পার্টিকেলস। মানে তুমি যদি এখানে 1 জুল আর 2 জুলকে ঢুকিয়ে দিয়ে থাকো, তাহলে ওই পার্টিকেলগুলো কিন্তু ভুলে গেছে তাদের এনার্জি ছিল 1 আর 2 জুল। তার বদলে কি তাদের মনে আছে যে তাদের প্রত্যেকের এনার্জি কত, 1.5 জুল অ্যাভারেজ। কিন্তু 1 জুল আর 2 জুল কিন্তু হারিয়ে যায়নি। অর্থাৎ এখানে কিন্তু দুখানা বেঞ্চ এখনো বসে আছে, সেই দুটো বেঞ্চ কি কি, 1 জুলের আর 2 জুলের বেঞ্চ। তার মানে যখন এই দুটো পার্টিকেল এর ভেতরে ঢুকলো তখন তারা বেশ মজা পেয়ে গেল, বললো আরে এখানে এমন দুটো বেঞ্চ বসে আছে যার এনার্জি আমাদের কাছাকাছি। আমাদের তো দুজনের এনার্জি এখন 1.5 জুল, ওরা কিন্তু ভুলে গেছে 1 আর 2 জুল যাদের এনার্জি ছিল যে। কিন্তু মজার কথা 1.5 ইজ ক্লোজ টু 1, 1.5 ইজ ক্লোজ টু 2। তাহলে টু আ রাফ অ্যাপ্রক্সিমেশন ওটা ভাববে যে আমি তো 1 জুলের বেঞ্চেও গিয়ে বসতে পারি, আবার 2 জুলের বেঞ্চে গিয়েও বসতে পারি। So upon entering inside the classroom, the two students can have now more distribution on the number of benches.
ইন আদার ওয়ার্ডস, তুমি যে মোমেন্টে পার্টিকেল গুলোকে এই ডিফারেন্ট এনার্জি লেভেলসে ঢুকিয়ে দিলে, তাহলে আমি এবার টেকনিক্যালি বলি, এই এনার্জি লেভেল গুলোকে ভাগ করেছিলাম ইন টার্মস অফ দেয়ার অ্যাভারেজ এনার্জি ভ্যালু, কিন্তু তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাক্সেসিবল এনার্জি ভ্যালু, এই কথাটা ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল এনার্জি ভ্যালু গুলো লস্ট হয়ে গেছে ঠিকই, তারা ভুলে গেছে, অ্যাকচুয়াল এনার্জি গুলো ভুলে যায়নি। সো দোজ এনার্জি ভ্যালুস রিমেইন প্রেজেন্ট। কোথায় প্রেজেন্ট আছে? এই বক্সটার মধ্যেই প্রেজেন্ট আছে, এই বক্সটার মধ্যেই কিন্তু আছে। তাহলে সেগুলোকে আমি কতগুলো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি, ধরো এখানে সেই নাম্বার অফ দোজ অ্যাক্সেসিবল এনার্জি ভ্যালুস, আবার বলছি অ্যাক্সেসিবল এনার্জি, যেগুলো তাদের মধ্যে অ্যাক্সেস করতে পারতো একসময়, তাদের নাম্বারটা ধরো প্রথম লেভেলটার মধ্যে G1, তারপরে লেভেলটা ধরো G2, এই লেভেলটা ধরো GI। তার মানে ও যদিও ভুলে গিয়ে থাকে, কিন্তু ভেতরে ঢোকার পর দেখবে যেহেতু সেই ভ্যালুগুলোর ওর অ্যাভারেজ ভ্যালুর খুব কাছাকাছি, তো দে এগেইন ক্যান ডিস্ট্রিবিউট দেমসেলভস ইন দিস নাম্বার অফ এনার্জি স্টেটস। আমি এই নাম্বারগুলোকে বলবো তখন কি এনার্জি স্টেটস। যখন এই এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তুমি এবারে এক্সাম্পলটা ভালো করে দেখো। এই ধরো তুমি লিখেছিলে হচ্ছে 2,1টাকে, আর তুমি মনে করো স্টুডেন্ট গুলোকে তুমি নাম্বারিং করেছো A B C দিয়ে, তাহলে 2,1 এই ম্যাক্রো স্টেটটাকে তুমি কিভাবে রিয়ালাইজ করতে পারো? আগের দিনই করছিলাম ABC, ACB আর BCA। তার মানে এই ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি 3খানা বেঞ্চ ছিল এই 2,1 এই ডিস্ট্রিবিউশনটার মধ্যে। ওই দুটো ক্লাসরুমের মধ্যে তখনও গিয়ে দেখছে যে 3 রকম ভাবে তারা নিজেদের সাজিয়ে ফেলতে পারে। অন্যভাবে বলতে গেলে এইরকম যদি 2,1 করে ঢোকাই, তাহলে ওখানে 3 রকম বেঞ্চ ওরা কল্পনা করতে পারে। মানে এখানে দুজন, ওখানে একজন, এখানে একজন, ওখানে দুজন। এই যে 3 রকম ডিস্ট্রিবিউশন ভিতরে ঢোকার পর পাওয়া গেল, এই 3টে ডিস্ট্রিবিউশনকে তখন আমি বলবো 3 মাইক্রোস্টেটস আন্ডার দিস ম্যাক্রো স্টেট। তাহলে বাইরে থাকলে পরে যা দেখছি বাইরে ওভারঅল আমি জানি না কারা কারা ঢুকেছিল, তখন যা পাবো ডিস্ট্রিবিউশন সব ডিস্ট্রিবিউশন এগুলো, তখন তাদের বলবো এক একটা করে ম্যাক্রো স্টেট। আর ভেতরে ঢোকার পর এনার্জি ভ্যালুগুলো তো হারিয়ে যায়নি, আর ওরা ভুলে গেলে ভুলে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে যায়নি। তাই ঢোকার পর তারা আবার নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবে মাইক্রোস্কোপিক লেভেলে, তখন সেই ডিস্ট্রিবিউশন নাম্বারকে আমি বলবো কি মাইক্রোস্টেটস। আর তুমি একটা জিনিস বুঝতেই পারছো যে নাম্বার অফ মাইক্রোস্টেটস উইল ডিপেন্ড অন নাম্বার অফ পার্টিকেলস অবভিয়াসলি, আর পার্টিকেল গুলো এনার্জি ভ্যালুর উপরও। তবে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস কিন্তু অলওয়েজ তুমি মনে রাখবে টোটাল এনার্জির উপর ডিপেন্ড করছে, পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, আর সিস্টেমটার ভলিউম তো ফিক্সড হয়ে বসে আছে, এই তিনটের উপর কিন্তু ডিপেন্ড করতে পারে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস। আমরা যে আগের দিন ক্যালকুলেশনটা করছিলাম যে ডিস্ট্রিবিউট 3 particles in 2 energy states, মোট কতগুলো মাইক্রোস্টেট পেয়েছিলাম মনে আছে? আচ্ছা, 8টা পেয়েছিলাম, 8খানা। আর কতগুলো ম্যাক্রোস্টেট ছিল? ম্যাক্রোস্টেট হ্যাঁ 4টে মনে হয় না? 3003। হ্যাঁ 330, মানে একটা হচ্ছে 300, একটা হচ্ছে 30। ও হ্যাঁ দুটো তো 30, একটা 12, 30, একটা 12, একটা 21। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আর বারবার বলছি না, বাইরে থেকে দেখলে পরে একরকম, ভিতরে ঢুকে দেখলে পরে অন্যরকম। হ্যাঁ শুধুমাত্র ডিপেন্ডিং অন অ্যাভারেজ এনার্জি ভ্যালু, আর কিছু। যতই তারা ভুলে থাক না কেন, কিন্তু এই G1 G2 গুলো কিন্তু প্রেজেন্ট আছে, অ্যাক্সেসিবল, তারা অ্যাক্সেস করতে পারে এখনো এই ভ্যালুগুলোকে, অলদো দে ফরগট এভরিথিং অ্যাবাউট দেম। একসময় তাদের তো ছিল এই ভ্যালুগুলোই না, এই জন্যই এখন অ্যাভারেজ করে কি অ্যাভারেজ ভ্যালুটা এই ভ্যালুগুলো কাছাকাছি বলে তারা আবার অ্যাক্সেস করতে পারে। তাহলে এই যে 8খানা হলো, 8খানা মানে 2 কিউব না? হ্যাঁ স্যার। তার মানে আমি বলতে পারি তোমার কাছে যদি GI নাম্বার অফ স্টেটস এনার্জি স্টেটস থাকে ইন দা ith লেভেলগুলো মানে হচ্ছে এই যে বড় বড় বক্স গুলো, মানে বড় বড় ক্লাসরুম, আর GI মানে নাম্বার অফ বেঞ্চ গুলো। তাহলে এতগুলো যদি তোমার অ্যালাউড এনার্জি স্টেটস থাকে ইন দা ith level, so this will be your GI to the power ni
this will be the number of distribution inside the energy levels. মানে ith লেভেলে তুমি এতগুলো ভ্যালু পেতে পারো, ঠিক আছে? এইভাবে করে নিই, তাহলে সবগুলো করলে পরে তুমি এখানে সাম আপ করবে। দেখো আমি কিন্তু সামের সাইনটা কিন্তু সামেশন সাইন দিয়ে দিই, একটা প্রোডাক্ট ফর্মে লিখেছি, মানে g1 টু দি পাওয়ার n1 ইনটু g2 টু দি পাওয়ার n2, এইভাবে গুণ করতে করতে তারপরে যোগ করবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা জেনারেল একটা আইডিয়া দিলাম, যেখানে আমি এবিসি করে ট্যাগ লাইন করছি আর তারপর ডিস্ট্রিবিউটটা করছি, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি আগের দিন একটু একটু ডিসকাস করছিলাম, যে আমি যদি ধরে নিই যে এই ডিস্ট্রিবিউশন সেটটাকে, আমি এই ছবিগুলো একটু মুছছি, যে আমার কাছে দুটো এনার্জি লেভেল আছে, এনার্জি লেভেল 1, এনার্জি লেভেল 2, কটা তুমি এটা হলো একটা সেট, একটা ডিস্ট্রিবিউশন সেট, তার মানে এটাকে তুমি একটা ম্যাক্রো সেট বলছো, তার আন্ডারে কতগুলো মাইক্রো সেট পেয়েছি? 3টে, একটা সেটের আন্ডারে, ঠিক আছে? তো এখন কোশ্চেন ছিল যে এই যে এবিসি বা এসিবি বা বিসিএ কোন ডিস্ট্রিবিউশনটা, কোন সাজানোটা will be the most acceptable or most probable, কোনটা? মানে এইভাবে তারা নিজেদেরকে সাজাবে এবিসি ভাবে, নাকি এসিবি ভাবে, নাকি বিসিএ করে? এখান থেকে তো স্যার বলা যাবে না মনে হচ্ছে। বলা যাবে না, বা অন্য কথা আমরা এইভাবেও বলতে পারি যে মনে করো তুমি একটা ঘরের মধ্যে ঢুকলে, তুমি দেখলে এখানে 3খানা বসার জায়গা আছে, তোমার 3জন বন্ধু ঢুকলে মনে করো, ঠিক আছে? 2জন বন্ধু আর একজন বন্ধু পাশের রুমে আছে, বা এরকম, বা তুমি একাই ঢুকেছো, এইভাবে ভাবো। ঢোকার পর তুমি দেখলে একটা খাট আছে, চেয়ার আছে, আর একটা হচ্ছে টুল আছে। তোমাকে যদি বলে যে তুই কোন জায়গায় বসবি সাধারণ অবস্থায়, তখন তুমি নতুন বাড়িতে তুমি তখন কি বলবে? আমি যে কোনো জায়গাতেই বসতে পারি, ঠিক আছে? তার মানে এটা তো সত্যি কথা। ইচ অফ দ্য টুল, চেয়ার এন্ড খাট ইজ ইকুয়ালি অ্যাক্সেসিবল টু ইউ। তোমার বাড়ি যদি না হয়, তোমাকে নতুন একটা জায়গায় নিয়ে গিয়ে ঢোকানো হয়েছে, তুমি তো লজ্জায় কিছু বলতেও পারছো না, তখন তুমি কি বলতে পারো? যে আমাকে যেখানে খুশি বসতে দিন, বসবো। হ্যাঁ, আমরা উল্টো কথা এটাই সত্যি, যে ইচ অফ দ্য 3 অ্যারেঞ্জমেন্টস ইজ ইকুয়ালি প্রবাবল টু যে কোনোটার মধ্যে যেতে পারবে, যেতে পারি। এর আর একটা কারণ আছে, এই যে কোনোটার মধ্যে থাকতে পারলাম, তার মানে তুমি কিন্তু ইউ আর ডিস্ট্রিবিউটিং ইয়োরসেলফ ইন এ র্যান্ডম ম্যানার। তুমি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারছো, তুমি চেয়ারেও বসতে পারো, এখানে একরকম ওখানে একরকম, যা খুশি তুমি করতে পারো। এবার কিন্তু আবার এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারছি, তার মানে ইউ আর ডিসঅর্ডারিং ইয়োরসেলফ। এটাই কিন্তু, এটাকে আমি ডিসঅর্ডার বলি। আর এই যে তুমি যে কোনো জায়গায় বসতে পারছো, ডিসঅর্ডার করে ফেলছো নিজেকে, তার মানে কিন্তু তোমার এনার্জিটা কিন্তু অনেকটা কমে গেল। তোমাকে তুমি বলতাম না তুই এখানেই বসবি, জোর করে কাছে যাবি না, আমি এখানেই বসবো, তখন তোমাকে কিন্তু মনে অনেক জোর দিতে হচ্ছে। ইউ আর গিভিং টু মাচ এনার্জি টু ইয়োরসেলফ। হ্যাঁ, তুমি জোর করে ওখানে বসতে চাইছো। আকাশে প্লেন উঠছে কি করে? ফ্লাইট তো বন্ধ। দেখো ব্যাপারটা ক্লিয়ার করো কিন্তু। হ্যাঁ স্যার। তুমি যদি জোর করে বসতে চাও কোনো একটা সার্টেন চেয়ারের মধ্যে, তোমার অনেক বেশি এনার্জি তোমাকে দিতে হচ্ছে নিজেকে, এনার্জি দিতে লাগবে। তাহলে সেটা কি নেচার অ্যাকসেপ্ট করবে? না স্যার। নেচার সবসময় কি চায়? যত কম এনার্জি, মিনিমাম এনার্জি। যাও এখান থেকে, কি হলো তুমি চলে যাও, একটু পরে এসো। হ্যাঁ, কিন্তু যদি তোমার 3খানা এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন তোমাকে তো মনের জোর কমে গেল, তুমি হচ্ছে আমি যেখানে খুশি বসতে পারি, আমার এনার্জি খরচাটা কম হলো, তুমি অনেক বেশি ইকুইলিব্রিয়াম পেলে। ইট কলস ইকুইলিব্রিয়াম। আর নেচার অলওয়েজ চাই ইকুইলিব্রিয়ামে থাকতে। আর উল্টো হবে এটা বলতে পারি, যত বেশি তুমি অ্যাক্সেস করতে পারছো বিভিন্ন জায়গাগুলোকে, চেয়ার টেবিল বেঞ্চকে একটা ঘরের মধ্যে, তত বেশি করে তুমি নিজেকে ছড়িয়ে ফেলতে পারছো। ছড়িয়ে ফেলতে পারা মানে বেশি করে তুমি আরো ডিসঅর্ডারের দিকে যাচ্ছ, তাই তো? ডিসঅর্ডার যত বেশি হবে তত বেশি এনার্জি কম, তার মানে এটা নেচার এই জিনিসটা চাইছে বেসিক্যালি। এটাকে আমরা থার্মোডাইনামিক্সে বলি হচ্ছে, কি বলি, ডিসঅর্ডারের সঙ্গে কোন প্যারামিটার অ্যাসোসিয়েটেড? স্যার এনট্রপি। এনট্রপি, এক্স্যাক্টলি।
তো সামহাও লোকে তখন ভাবলো যে এই একটা কথা, প্রথম কথা সত্যি যে আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট, if you generally মনে রাখতে হবে আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট উই ক্যান হ্যাভ এ হিউজ নাম্বার অফ মাইক্রো স্টেট, তাই তো? আমি এখানে তো অল্প কটা নাম্বার হ্যাঁ। নিয়েছি বলে 3 জন স্টুডেন্ট বলে কম কম করে 3টে পেলাম, তাও তো 3টে পেয়েছি। হুম, হুম, and each of the microstate মানে each of the arrangement is equally probable। হুম। এটা কিন্তু মনে রাখতে হবে, মোস্ট প্রবাবল বলে কিছু এখানে নেই, এখানে কি আছে? ইকুয়ালি প্রবাবল। ইকুয়ালি প্রবাবল। তুমি চেয়ারেও বসতে পারো, তুমি বেঞ্চেও বসতে পারো, তুমি খাটেও বসতে পারো। হুম, তুমি জোর করে কোথাও একটা বসতে গেলেই ঝামেলা, তখন তোমাকে বেশি এনার্জি খরচা করতে হচ্ছে। হুম, কোনটাকে হালকা করে দাও, আমি যেখানে খুশি বসতে পারি, তোমার এনার্জি কম খরচা করা হবে। যত কম খরচা তত বেশি তুমি ইকুইলিব্রিয়ামে আছো, ইকুইলিব্রিয়াম। যেটা নেচার চাইছে। হুম, এটা হলো মেইন কনসেপ্ট। তার মানে আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট ইফ ইউ হ্যাভ এ হিউজ you should have a huge number of microstate, but each of the microstate is equally probable, and this is the backbone of statistical mechanics. এর উপর বেস করে স্ট্যাটমেক দাঁড়িয়ে আছে। আর statistical mechanics basically deals the thermodynamic property of any kind of system। হুম, ঠিক আছে, আমরা থার্মোডাইনামিক্সটা পড়তে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে নিয়ে আসি। হুম, এই জন্যই এই থিওরিটাকে বলা হয়, কি বলা হয় মনে আছে? থিওরি অফ ইকুয়াল a priori অ্যাপ্রায়োরি probability। ভালো করে একটু গুছিয়ে লিখবে Probability। এই জিনিসটা। হ্যাঁ। এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল তোমাকে দিতে দেবে, তখন এরকম একটা এক্সাম্পল দিয়ে নেবে, তারপর বলবে। বেশি কথা লিখবে না, অল্পই লিখবে, কিন্তু এইভাবে গুছিয়ে লিখবে, আর কিছুই। এইবার আবার সেই কথাটায় ফিরে যাচ্ছি। তাহলে কেন ইকুয়াল অ্যাপ্রায়োরি কেন হচ্ছে? কারণ যে কোনো স্টেট, যে কোনো রকম অ্যারেঞ্জমেন্টই, মানে যে কোনো মাইক্রো স্টেটই ইকুয়ালি প্রবাবল, এটা আমি বুঝতে পারছি। আবার তুমি জানো যে যে কোনো একটা সিস্টেমের মাইক্রো স্টেট ডিপেন্ড করছে কার উপর? নাম্বার অফ পার্টিকেলস এর উপর, আর অবশ্যই সিস্টেমটা এনার্জির উপর, কারণ সেভাবে ডিস্ট্রিবিউট হবে। এই আওয়াজ করিস না। দ্যাট মিন্স নাম্বার অফ মাইক্রো স্টেট, আমি এইভাবে লিখলাম সিম্বল দিয়ে, দ্যাট শুড বি আ ফাংশন অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। অবশ্যই নাম্বার অফ পার্টিকেলস আর ভলিউম তো ফিক্সড হয়ে বসে আছে ইন জেনারেল। এখন দেখো, আমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছি ইন আওয়ার সেকেন্ড ইয়ার বা যেখানে পড়ি না কেন, সেখানে একটা কোয়ান্টিটি আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে কি, সেই একটু আগে এটা বলা হলো, এনট্রপি। এনট্রপি প্রথম কথা, ইট ইজ অ্যান, মনে আছে নিশ্চয়ই, এক্সটেন্সিভ কোয়ান্টিটি। এক্সটেন্সিভ মানে কি মনে পড়ে? এগুলো ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ। হ্যাঁ স্যার, একটু বলতো, একটু মনে পড়ে থাকে। মনে রাখতে হবে ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ মানে সেই কোয়ান্টিটি গুলো, মানে সেই থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো which depends on the number of particles of the thermodynamic system। মনে করে দেখি একবার, চোখ বুলাস করো বইয়ের মধ্যে। আর ইন্টেন্সিভ মানে হচ্ছে those parameters which are independent of number of particles of the system। যেগুলো পার্টিকেল নাম্বারের উপর ডিপেন্ড করবে না। ওই ইন্ডিপেন্ডেন্ট কথা থেকে ইন্টেন্সিভ এসছে, আর উল্টোটা হচ্ছে এক্সটেন্সিভ, ডিপেন্ড করবে। So entropy is a আমরা পেয়েছিলাম ক্যালকুলেশন করে, it was found that entropy is such a quantity which will depend on the number of particles of the system। আবার আমি এখানে দেখতে পেলাম পড়তে গিয়ে যে নাম্বার অফ মাইক্রোস্টেট that will also depend on the number of particles। তা তো অবশ্যই, তুই তো 1, 2, 1,2 তুই তো এগুলো ডিস্ট্রিবিউট করেছিস, নাম্বার উপর ডিপেন্ড। তার মানে লোকে তখন ভাবতে শুরু করলো, দেখো স্ট্যাটমেক কিন্তু আমরা পড়ছি টু ডিসকাস দ্য, মেইনলি আমার পড়া শুরু হয়েছিল টু ডিসকাস দ্য থার্মোডাইনামিক প্রপার্টি অফ দ্য সিস্টেম, বিকজ দোজ প্রপার্টি আর লিঙ্কড উইথ দ্য মাইক্রোস্কোপিক মোশন অফ দ্য গ্যাস মলিকুলস অর সলিড অ্যাটমস। কিন্তু ওই যে আমরা তো লিঙ্ক আপ করতে পারছিলাম না, কোটি কোটি নাম্বার অফ অ্যাটমস আছে বলে। তখনই স্ট্যাটমেকটা প্রথম আবিষ্কার হয়েছিল, টু লিঙ্ক আপ বিটুইন দ্য মাইক্রোস্কোপিক এন্ড দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বলতে থার্মোডাইনামিক প্রপার্টি কথাই বলা হয়েছে মেইনলি, which are originating due to the mechanical motion of the particles। এটা মাথায় রাখতে হবে।
তাহলে যখন আমি থার্মোডাইনামিক প্রপার্টি পড়ছি, সেটা পড়তে গিয়ে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে দেখলাম দেয়ার ইজ এ থিং, নতুন একটা জিনিস পেলাম, নাম্বার অফ মাইক্রোস্টেটস দ্যাট উইল ডিপেন্ড অন নাম্বার অফ পার্টিকেলস। আর আমি একটা ফর্মুলা পেয়েছি কিন্তু GI⁴ এক্সাম্পলটা করতে গিয়ে। আমি কোন স্ট্যাটিস্টিক্স পড়ছি আমার দেখার দরকার, তুমি জানো না কিছু, তুমি প্রথম নতুন পড়া শুরু করে ধরে নাও। সেই ক্যালকুলেশনটা করতে গিয়ে দেখলাম যে একটা ফ্যাক্টর আসছে, এরকম একটা ফর্মুলা এসে থেকে যাচ্ছে। ওই 8খানা পেয়েছিলাম, মনে করে দেখো। তা যে কোনো ভাবে আমি বুঝতে পারছি এটা কিন্তু এই n এর উপর ভীষণভাবে ডিপেন্ড। আবার এনট্রপিও ডিপেন্ড করছে তার উপর, নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য সিস্টেম। ঠিক আছে? হ্যাঁ স্যার। So from these two basic point of view, people wanted to connect between the number of microstate of the system, whole total number of microstate যতগুলো পসিবল, মানে যতগুলো অ্যারেঞ্জমেন্ট ভেতরে পসিবল, তার সঙ্গে সিস্টেমটার এনট্রপিকে। কারণ দেখো স্ট্যাটমেক করার উদ্দেশ্যই ছিল কিন্তু ওইটা, ইন্টারনাল প্রপার্টির সঙ্গে এক্সটার্নাল প্রপার্টি কানেক্ট করব আমি। এইখানে কিন্তু প্রথম স্টেপ, এই প্রথম স্টেপটা হচ্ছে এটা, প্রথম কানেক্টিং স্টেপটা। ইন্টারনাল প্রপার্টি মানে নাম্বার অফ মাইক্রোস্টেট। আর যেটা করতে গিয়ে কিন্তু আমি শুধু অ্যাভারেজ নিয়ে কাজ করেছি, মনে করে দেখ। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করিনি, অ্যাভারেজ এনার্জি নিয়ে স্টেপ বাই স্টেপ। তার সঙ্গে লোকে চেষ্টা করলো কাকে কানেক্ট করার, এবার এনট্রপিকে। থার্মোডাইনামিক্স এনট্রপি। এনট্রপি হচ্ছে বাইরের এক্সটার্নালি মেজারেবল কোয়ান্টিটি, অবজারভেবল কোয়ান্টিটি। ঠিক আছে? and which is extensive, depends on number of particles. নাম্বার অফ পার্টিকেলস। আশেপাশে কথা বলতে বারণ করো। Now the question is how to connect two things, omega and the entropy. এনট্রপিটাকে আমরা সিম্বলিক্যালি S দিয়ে সাধারণত লিখি, সব বইতে তাই করা আছে। কি করে কানেক্ট করব? দেখো ধরো দুখানা সিস্টেমকে নিয়েছো, হ্যাঁ, এটার মধ্যে নাম্বার অফ অ্যাক্সেসিবল নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে ω1, এটার মধ্যে হচ্ছে ω2। ভালো কথা। এখন তুমি এই সিস্টেমটার দুটো সিস্টেমের মাঝখানে যে ব্যারিয়ারটা আছে, দেওয়ালটা আছে, তুমি এটাকে ভেঙে দিলে। আমার কোশ্চেনটা হচ্ছে এবার তাই তুমি যে বড় সিস্টেমটা পেলে, দ্য হোল কম্পোজিট সিস্টেম, তার নাম্বার অফ মাইক্রোস্টেটটাকে তুমি কি করে লিখবে ইন টার্মস অফ ω1 and ω2? ইনটু করে দেব। এবার দুটো জায়গা আসতে পারে। আমি তো আর প্রথম কথা উই উইল নট সাবট্রাক্ট, কারণ একটা ঘরে চেয়ার আর টেবিল ছিল, বুঝতে পারতো এসে। পাশের ঘরটা আছে সোফা আর টুল, মাঝখানে দেওয়ালটাকে ভেঙে দিলাম, নিশ্চয়ই সোফা টুল চেয়ার টেবিল কমে যাবে না? না, এই ঘরে বসার জায়গা ছিল দুখানা, ওখানে দুখানা, তা তো কমে যেতে পারে না। না, আর ভাগও হতে পারে না, ইট ক্যান বি ডিভাইডেড। না, তার মানে হতে পারে কি, একটা কথা হতে পারে আইদার অ্যাডিটিভ, যোগ করতে পারি, বা গুণ করতে পারি। আর গুণ করতে পারি। এখন দেখো খুব মানে রাফলি আমার মনে হয় ও দুটো টেবিল আর ওদিকে দুটো চেয়ার আছে, এটা তো যোগ করলে টোটাল নাম্বার অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট কত, 2 + 2 4। কিন্তু না, একটু আগে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, এখানে কিন্তু GI⁴ এরকম একটা ফ্যাক্টর আসছিল। এই ফ্যাক্টরটা তোমাকে বলছে যে নাম্বার অফ মাইক্রোস্টেটের চয়েসটা এমন হতে হবে, যত বেশি হবে তত ভালো। নাম্বার অফ মাইক্রোস্টেট একটা সিস্টেমের মধ্যে যত বেশি হতে পারে তত ভালো। কেন? যত বেশি করে তুমি বসতে পারবে একটা ঘরে গিয়ে, তত বেশি করে তুমি নিজেকে ছড়িয়ে ফেলতে পারছো, ডিসঅর্ডারনেসটা বেশি হয়ে যাবে, তত তোমার এনার্জি কম লাগছে, এনার্জিটা মিনিমাম হয়ে যাবে, তত বেশি তোমার ইকুইলিব্রিয়ামে থাকছো, নেচার চাইছে সেই। শুধু এই কথাটাকে মাথার মধ্যে ঘোরাবি। তাই তুই দেখ, তুই যখন এই দুটো সিস্টেমটাকে ব্রেক করে একটা সিস্টেম তৈরি করলি, তখন ওমেগাটাকে কেউ লিখলো মনে কর এইভাবে, আবার কেউ লিখলো এইভাবে। তুই বলবি আমি তো এটা চুজ করবো সেকেন্ডটা। কেন? কারণ এটা তোকে বেশি করে আরো দিচ্ছে, এটা বেশি করে দিবে।
যদি 5খানা Number of 5খানা হয় তাহলে এটা microstate। 10টা অ্যারেঞ্জমেন্ট, এখানে দেবে কত? 10 25খানা অ্যারেঞ্জমেন্ট। 25খানা arrangement। তুই দেখ 5, 10, 25 এগুলো কোনো নাম্বারই না, এগুলো কোনো নাম্বারই না, মুখে বলছি বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ভিতরে কোটি কোটি এইসব ঘটনা আছে। তা কোটি কোটি জিনিসগুলো কিন্তু যোগ করে আসে না রে, গুণ করে আসে, পাওয়ারে আসে, সব গুণ করে আসে। তারপরে সোজা কথা যে না, when we compact two subsystem into a whole system, the total number of microstates should be a multiplicative thing. যোগ করলে রেজাল্ট পেতেও পারি, বাট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল বাই দ্য নেচার। কেন? ওই কথাটার মানে ডিসঅর্ডার। ডিসঅর্ডার বেশি আসবে কিন্তু যদি তুমি ওমেগাটাকে কি করতে পারো, তুমি প্রোডাক্ট ফর্মে লিখতে পারো। সো দ্যাট উইল বি দ্য কারেক্ট প্রপোজিশন। এগুলো কিন্তু সব প্রপোজিশন চলছিল, আর লোকে তো গুণে দেখেনি, লোকে কি করে দেখছে? না স্যার, অসম্ভব গোনা তো ভিতরে কি হচ্ছে না সব কল্পনা করে যাচ্ছে। কোনটা হলে পরে রেজাল্ট গুলোকে তুই কানেক্ট করতে পারিস, কোনটা হলে বাইরের প্রপার্টি গুলোকে এক্সপ্লেন করতে পারিস। এবার দেখো, এবার এই জায়গাটাতে এসো, আবার বলছি, নাম্বার অফ মাইক্রোস্টেট যত বেশি হবে তত বেশি ডিসঅর্ডার হবে, সিস্টেমে এনার্জি মিনিমাম হবে। আবার থার্মোডাইনামিক্সে আমি কি পড়েছি, যত বেশি ডিসঅর্ডার তত বেশি তার এনট্রপি। এনট্রপি বেশি। তাহলে তুমি কি এটা অন্তত বলতে পারো যে এনট্রপি শুড বি, প্রথম কথা আমি তো দুটোকে লিংক করাচ্ছিলাম প্রথমেই, এনট্রপির সঙ্গে ডিসঅর্ডার রিলেটেড, নাম্বার অফ মাইক্রোস্টেটের সঙ্গে ডিসঅর্ডার রিলেটেড, সো এনট্রপি শুড বি এ ফাংশন অফ নাম্বার অফ মাইক্রোস্টেট। এটাই হবে, আমরা সেটা লিংক আপ করাচ্ছিলাম। তাহলে তুমি বলতেই পারছো যে S1 মানে প্রথম সিস্টেমটার যে এনট্রপি, সেটা অবশ্যই হতে হবে হচ্ছে প্রথম সিস্টেমটার মাইক্রোস্টেটের ফাংশন, আর এটাকেও হতে হবে হচ্ছে সেকেন্ডটার মাইক্রোস্টেটের ফাংশন। আর এনট্রপি হচ্ছে এক্সটেন্সিভ কোয়ান্টিটি। এক্সটেন্সিভ কোয়ান্টিটি থার্মোডাইনামিক্সের মানেই এনট্রপি ইজ অলওয়েজ এ অ্যাডিটিভ কোয়ান্টিটি। এটা থার্মোডাইনামিক্স তোমাকে বলছে, তুমি যে কোনো সেকেন্ড ইয়ারের যে কোনো থার্মোডাইনামিক্সের বই তুমি পড়ো গিয়ে, এটা আমরা জানি, এই জিনিসগুলো লোক কিন্তু জানতো তখন, ঠিক আছে, জানতো তখন। তার মানে ফর দ্য কম্বাইন্ড সিস্টেম অবশ্যই টোটাল হোল সিস্টেমটা, তারও এনট্রপি কি ওই টোটাল সিস্টেমটার নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটে বা নাম্বার অফ মাইক্রোস্টেটের ফাংশন হয়ে যাচ্ছে। এটা তো আমরা প্রথম থেকেই জানতাম। আর এই দুটো হচ্ছে সাবসিস্টেমটার জন্য, আর এটা কোনটার জন্য? টোটাল সিস্টেমটার জন্য। তার মানে ফাংশন অফ কি, ওই দুটো সিস্টেমের যে মাইক্রোস্টেট ছিল তাদের প্রোডাক্ট। এখন দেখ, এত কোটি কোটি নাম্বার অফ মাইক্রোস্টেট তৈরি হয় না, যখন ফিজিক্সে বেসিক্যালি আমরা কাজটা করি, একটা জিনিস যখন খুব র্যাপিডলি নাম্বার তার খুব বেশি, মনে কর y = x to the power 100, y = x to the power 100, তোকে y ভার্সেস x প্লট করতে দিল, প্লট করতে পারবি? খুব কঠিন, কিন্তু বলতো কি করে তাও প্লট করা যাবে? স্যার মানে হ্যাঁ, যে মানে এই যে স্যার লগ নিয়ে যে মানে x টু দি পাওয়ার, লগ নিয়ে, একদম সিম্পল লগ নিয়ে, হ্যাঁ 100 log x, তাহলে log y আর log x প্লট করব আমার সোজা, হ্যাঁ, বা y ভার্সেস log x প্লট করব, তারপরে পাওয়ার নিয়ে নেব। এই প্রপোজিশনটাই বোলজম্যান প্রপোজাল দিয়েছিল যে ইন জেনারেল একটা সিস্টেমে যেহেতু দেয়ার উইল বি হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট, এন্ড অবশ্যই এখানেও বুঝতে পারছি যে টোটাল নাম্বারটা অ্যাডিটিভ না, প্রোডাক্ট হয়ে গেছে, তাই জন্য যদি ওমেগার সঙ্গে এস কে রিলেট করতে হয়, S should be related to omega in this fashion. এটা বোঝা গেল কেন রিলেটটা এইভাবে করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম স্যার। ঠিক আছে, এবার একটা ইকুয়াল টু সাইন দিলে একটা কনস্ট্যান্ট আসবে, হ্যাঁ, সেই কনস্ট্যান্টটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল, এটা প্ল্যাঙ্কের দেওয়া। হ্যাঁ, প্ল্যাঙ্ক বোলজম্যানকে সম্মান জানাতে কেবি নিয়ে আসলো। সো দ্যাট ওয়াজ আওয়ার ফান্ডামেন্টাল রিলেশন ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, S = K log omega.
তার মানে ওমেগাটা বোঝাচ্ছে হচ্ছে মাইক্রোস্কোপিক স্কেলের প্রপার্টি, সিস্টেমটার ভেতরের প্রপার্টি, আর এসটা কি অবজারভেবল ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। So that was the first advantage, first triumph, মানে প্রথম victory to study the statistical mechanics by connecting an externally observed property by an internal property, which actually আমরা মেজার করা খুব কষ্টকর, কিন্তু দুটো কিন্তু কানেক্ট করতে পারি somehow. বোঝা গেল এই কনসেপ্টটা পুরোপুরি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে নেটওয়ার্ক সত্যি খুব খারাপ আসছে রে। হ্যাঁ স্যার, এই বৃষ্টি পুরা তার মধ্যে। ওখানে হয়ে যাচ্ছে না? আচ্ছা, একটা আমার এখানে কালকে প্রচন্ড হয়েছে বৃষ্টি, এখানে আমার নেটটা খুব স্লো দেখাচ্ছে। আমি এবার এটাকে একটু ক্লোজ করছি, ঠিক আছে? কারণ টাইম আউট হয়ে যাচ্ছে। আমি পরে রেকর্ড করে পাঠিয়ে দেবো এটা, আর যদি আমি কানেক্ট করতে পারি তোকে আমি আবার জানাচ্ছি, ঠিক আছে? পরে কি স্যার? আমি এটা এই পিরিয়ডটা এখানে ক্লোজ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে আর নেটের মধ্যে ঢুকছি না আমি, তাহলে আবার নেক্সট ক্লাসে পরে আবার শুরু করছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। নেটওয়ার্কটা খুবই উইক আছে। স্যার, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বললাম কি ওই যে একটা মানে ওই কোয়ান্টাম মেকানিক্স এর যখন আমরা ওই যে ব্যারিয়ার পটেনশিয়ালের ওই ক্যালকুলেশন গুলা করি, হ্যাঁ ব্যারিয়ার পটেনশিয়ালে, তো ওখানে স্যার মানে একটা মানে একটা মানে যখন লাইটটা ওয়েভটা ঢুকলো, ঢুকে গিয়ে একটা একটা ইনসিডেন্ট হলো, একটা রিফ্লেক্টেড হলো, একটা ট্রান্সমিটেড হয়ে ভিতরে যাবে। তো ওখানটায় যে ইকুয়েশনটা আসে, ওখানটায় আয়ের টার্ম থাকে না, মানে সেকেন্ডে মানে ভিতরে যে যখন ঢুকবে ব্যারিয়ারটার ভিতরে, তখন ওখানটা মানে যখন ওয়েভের ফাংশনটা লিখি, ওখানটা মানে মাইনাস দিয়ে যেহেতু রিলেশনটা আসে, হ্যাঁ, d2 psi মাইনাস k2, মানে তুই বলছিস যে দুটো রকম ইকুয়েশন আসবে, একটা সাইন কস দিয়ে, একটা শুধু ফাংশন দিয়ে, মানে একটা আই থাকবে, একটা আই থাকবে। হ্যাঁ ফাংশন, হ্যাঁ একটা থাকবে, আই থাকবে না। তো ওখানে স্যার আই থাকবে না, মানে ওইটার মানে সিগনিফিকেন্সটা কি, মানে কি বলতে পারি আমরা? সিগনিফিকেন্স মানে আই থাকা মানে তোমার হচ্ছে সাইনাস, মানে একটা তুমি সত্যিকারে ওয়েভ পাচ্ছ। হ্যাঁ, ওয়েভ পাচ্ছ, আর ওখানটা একটা ভ্যালু পাও, মানে হ্যাঁ, আই থাকা মানে প্রথম কথা সাইন আর কস থাকা। না, যেটাতে নাই সেটাতে কি? যেটাতে নাই তার মানে হচ্ছে সেগুলো ডিকে করে যাচ্ছে, ডিকে করছে বা উপরের দিকে উঠছে, ওয়েভ না। মানে ই টু দি পাওয়ার kx বা ই টু দি পাওয়ার মাইনাস kx কোনো আই নেই। এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস kx কে প্লট করলে তুমি এরকম প্লটিং পাবে, যেটা এরকম করে ডিকে করে যায়। অর্থাৎ ওয়েভটা ভিতরে ঢুকছে ঠিকই, এরকম করে ঢুকলো, ঢোকার পর আস্তে আস্তে কমে গিয়ে জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, মানে তার মানে তখন ওয়েভ লাইক প্রপার্টি আর থাকবে না, তখন মোটামুটি পার্টিকেলের পর্যায়ে পড়ে যাবে। এগুলো ফিজিক্যাল মানে হচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, ওই জন্য মানে স্যার আমরা ওখানটা লেখা ছিল, মানে এমন তুমি দেখবে এমন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হবে যে এই দুটো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ স্যার, ওই যে মাইনাস একটা থাকে, মানে সিটাকে এইভাবে ওটার মানে ওইটার তো স্যার আমরা লজিকটা এটা দিতে পারি যে হচ্ছে যে যেহেতু মানে ওয়েভ একটা ওয়েভের মানে ওয়েভ হচ্ছে একটা মানে কি বলবো, মানে স্যার ওটা ইনফাইনাইটলি এক্সটেন্ড হয় না, এর জন্য মানে আমরা সি ওখানটা মানে লজিকটা এভাবে দেওয়া যায়। তুমি তো বাউন্ডারি কন্ডিশন দিতে পারছো, মানে সাইটাকে ওই বাউন্ডারি ভ্যানিশ করাতে হবে, তাই জন্য একটা পার্ট তো ভ্যানিশ হয়ে যায় অলরেডি। হ্যাঁ মানে না স্যার, অ্যাকচুয়ালি কি ওই যে সৌভিক আছে সেকেন্ড ইয়ারে, তো আমাকে জিজ্ঞেস করছে দিদি ওটা কেন, আমি তখন বললাম মানে সি মানে যেহেতু মানে ওটা মানে ও বুঝতেই পারছে না, তো আমি ভাবলাম যে কি করে মানে ও মানে বুঝতে পারছে না, আমাকে জিজ্ঞেস করলো, তো আমি ভাবলাম মানে আমি ওকে বুঝালাম, এইভাবে বুঝতেই চাচ্ছে না, তো ওকে কি করে বুঝাবো, ওটাই নিজের পোরশন থেকে আরো একটু ভালোভাবে ক্লিয়ার কর তুই। আমার